দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব রেমিটেন্স যে আমরা পাই, সেই রেমিটারদের 2.5% একটি সরকারি প্রণোদনা দেওয়া হয়, যাতে করে রেমিটাররা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেমিটেন্সের যেই প্রণোদনার টাকাটা সেটা সরকার দিতে পারছে না, ব্যর্থ হচ্ছে। ব্যাংকগুলো এখন এই টাকার জন্য ঘুরছে। তো এটা কেন দিতে পারছে না সরকার এবং এটার ইম্প্যাক্ট কি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার ASM সাদ। সাদ, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে যদি আপনি একটু বলেন যে এই যে প্রণোদনার টাকা, কত টাকা এরকম আটকে আছে? ধন্যবাদ আপা আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, আমরা যদি এখানে দেখি যে মূলত আমাদের ব্যাংকিং চ্যানেলে যে রেমিটেন্স এসে থাকে, সেই রেমিটেন্সের এগেইনস্টে কিন্তু সরকার 2.5% প্রণোদনা দিয়ে থাকে, এবং এই 2.5% প্রণোদনার যে দিয়ে থাকে, এটা কিন্তু ব্যাংকগুলোই হচ্ছে রেমিটারদের কিন্তু পে করে থাকে সরকারের পক্ষ হয়ে। পরবর্তীতে সরকার হচ্ছে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের থ্রুতে ডিসবার্স করে থাকে। আমরা যদি দেখি তাহলে হচ্ছে এখন পর্যন্ত প্রায় 3.5 থেকে 4 হাজার কোটি টাকার মতো বকেয়া হয়ে পড়েছে। ব্যাংকারদের সাথে যখন আমরা কথা বললাম এটা নিয়ে, তখন তারা আমাদের বলছে যে আগে যে জিনিসটা হতো, যে আগে যখন ব্যাংক রেমিটেন্স যখন দিত এবং প্রণোদনার যে অংশটা যখন রেমিটারদের দিয়ে দিত, তার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আসলে এটা ছাড় হয়ে যেত, তারা পেয়ে যেত। কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে গত 1 বছরে আসলে এটা বেশি ঝামেলা হচ্ছে ব্যাংকগুলোর জন্য এবং পাচ্ছে না। এখন আমরা যে ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, সেটা কিছু ব্যাংক বলছে যে তারা 3 মাস ধরে বকেয়া, কিছু ব্যাংক বলছে 5 মাস ধরে বকেয়া, কিছু ব্যাংক বলছে যে তাদের 6 মাসের উপরেও আসলে বকেয়া রয়েছে। ওকে, সো এই বকেয়া যে থাকছে, আমরা যদি এই প্রণোদনাটা ধরি তাহলে রেমিটারদের কত টাকা আসলে পায়? এখন তো 122 টাকা 30 পয়সা বা 23 টাকার মধ্যে রেমিটেন্সের রেটটা, অফিসিয়াল রেট, এবং প্রণোদনা যোগ হলে প্রায় 125 টাকা পর্যন্ত পায়। মান্থলি সরকারের আসলে কত টাকা প্রণোদনা দিতে হয়? এই ক্ষেত্রে আমরা যদি বলি যে সরকারের আসলে, আমরা একটা ব্যাংকের সাথে কথা বলে দেখেছি, প্রায় 610 কোটি টাকার উপরে তাদের মাসে 600 কোটি টাকার উপরে মাসে আসে সরকারকে দিতে হয়। তো সেই টাকাটা এখন আসলে সরকার নিয়মিত ডিসবার্স করছে না। তো এতে ব্যাংকের কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এতে আমরা ব্যাংকগুলোর সাথে আসলে কথা বলেছি। ব্যাংকগুলো আসলে আমাদের যেটা বলছে যে ব্যাংকের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিপোজিট এবং হচ্ছে তার যে লিকুইডিটি ম্যানেজমেন্ট এইখানে। কারণ হচ্ছে এখন ব্যাংকগুলো যে প্রণোদনা দিচ্ছে, সেই প্রণোদনার হচ্ছে এখন বেশিরভাগই তার আমানত থেকে দিতে হচ্ছে, তাতে তার লিকুইডিটিতে সমস্যা হচ্ছে। যেমন একটা ব্যাংক হচ্ছে আমাদেরকে এক্সাম্পল দিয়েছে, যদি সেই ব্যাংকটা যদি $1 লাখ রেমিটেন্স যদি পায়, তাহলে তাকে আমরা যদি টাকা হিসাব করি 1,22,30,000 টাকা তার দিতে হচ্ছে। কিন্তু তার সাথে 2.5% রেমিটেন্স যদি সে দেয়, তাহলে তার হচ্ছে আরও প্রায় 3 লাখ টাকা সেখানে খরচ বেশি আসছে, 1,25,35,000 টাকা মান্থলি বলছেন। এটা মান্থলি বলছে। এখন এই যে 3 লাখ টাকা যে বিষয়টা, এখন ব্যাংক তো এটা আগে যখন দিয়ে দিত 1 মাসের মধ্যে পেয়ে যেত, কিন্তু এখন 3 থেকে 6 মাস হয়ে যাচ্ছে, ব্যাংক পাচ্ছে না। এই টাকাটাই ব্যাংকের হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার তার যে আর্নিংস আছে, প্রফিটেবিলিটি আর্নিংসের উপরে একটা ইম্প্যাক্ট পড়ছে। কারণ হচ্ছে এই টাকাটাই সে হচ্ছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডে সে খাতাতে পারতো। আমরা যদি গতকালকের রেটও যদি বলি 10.72% 364 দিনের ট্রেজারি বিলে, তো ব্যাংক হচ্ছে সেই 1 বছরের সময় এখন পাচ্ছে না, তাহলে তার আরও 184 দিনের ট্রেজারি বিলে হচ্ছে সেই টাকাটা সে এখন ইনভেস্ট করতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে তার প্রফিটেবিলিটি কমে আসলো। এবং অন্যদিকে আমরা যদি বলি ব্যাংকের যে ডিপোজিট আছে, এখন আসলে তাদের ডিপোজিটের উপরেও একটা প্রেশার আছে ব্যাংকিং চ্যানেলে, কারণ এখন আগের মতো ডিপোজিট নেই, যেটা আসলে মাত্র 10-12টা ব্যাংক হচ্ছে সে ভালো লিকুইডিটি অবস্থানে আছে, আবার যেগুলো উইক, বেশিরভাগই তো 20-25টা ব্যাংক তো তারা খুবই উইক অবস্থায় আছে। তাদের ক্ষেত্রে কি অবস্থা? জি, এখানে এই টপ টিয়ার ব্যাংকগুলো কিন্তু খুব বেশি সমস্যায় পড়ছে না, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে যারা মিড টিয়ার এবং লো টিয়ার যে ব্যাংকগুলো আছে, কারণ এমনি হচ্ছে তাদের লিকুইডিটি ক্রাইসিস, তারা ঠিকমতো ডিপোজিট পাচ্ছে না কিংবা সময় মতো টাকা দিতে পারছে না, তারা হচ্ছে এই সমস্যার মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী। এরকম বেশ কয়েকজন ব্যাংকের সাথে আমরা ব্যাংকের এমডিদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সরকারের কাছ থেকে সময় মতো যে ছাড় হচ্ছে না,
তাতে হচ্ছে এই ধরনের মিড এবং যারা লোয়ার টিয়ার ব্যাংক আছে তারা হচ্ছে বেশি সমস্যার মধ্যে পড়ছে। ওকে, তো সরকার কেন দিতে পারছে না, এটা আসলে কি কি সাইন দেখছি আমরা আসলে? এইটা আমরা সরকারের আমরা বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের কাছে জানার চেষ্টা করেছি। তো বাংলাদেশ ব্যাংক এতে সরাসরি কোনো কিছু না বললেও আমরা যেটা আসলে বিভিন্ন আনঅফিসিয়ালি আমরা যেটা জানতে পারি যে আসলে বর্তমানে আসলে সরকারের যে নেট বোরোয়িং যেটা ব্যাংক খাত থেকে, সেটা তার ব্যাংক বোরোয়িংটা আসলে আগে থেকে বেড়েছে এবং সরকার এখন হচ্ছে একটু ক্রাইসিসের মধ্যে আছে। রেভিনিউ তার অনেক কমে গেছে, অনেক রেভিনিউ কমে গেছে এবং কিছুদিন আগে একটা সম্মিলিত ব্যাংক হলো, সেখানে সরকার বলছে 20,000 কোটি টাকা দিয়েছে তার অ্যাকাউন্টে। হ্যাঁ, এবং আমাদের অর্থনীতিবিদরাও এতে শঙ্কা প্রকাশ করছেন যে এটাও আসলে আগে হিসাবের মধ্যে ছিল না। এখন 20,000 কোটি টাকা তো অনেক বড় একটা টাকা। তো এটা দেওয়ার কারণে সরকারের হচ্ছে ফান্ডে ক্রাইসিস যে আছে এটা সিগন্যালও বোঝা যায়। ইভেন সরকার ক্যালেন্ডারের এই 3 মাসের অক্টোবর থেকে ডিসেম্বরে যে অকশন করার যে ক্যালেন্ডার ছিল ট্রেজারি বিল অ্যান্ড বন্ড, সেটার বাইরে যে সরকার 10,000 কোটি টাকা দুইটা অকশনের মাধ্যমে 10,000 কোটি টাকা বড় করেছে ব্যাংকগুলোর কাছ থেকে। মানে সরকার আসলে বড় করেই বেশি চলছে, যেহেতু আমাদের ফরেন এইড কম, ফরেন লোন কম, এরপর আবার আমাদের রেভিনিউ কম। তো এসবের কারণে আসলে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসও তো অনেক ইম্প্যাক্ট পড়ছে। তো কাদের সবচেয়ে বেশি টাকা আটকে আছে? আমাদের মান্থলি, আমাদের তো এখন সামনে আমরা দেখছি যে রেমিটেন্সের ফ্লো অনেক বেড়েছে, তো আমাদের মান্থলি কি পরিমাণ আসছে এবং এটা তো তার সরকারের বার্ডেন বাড়াচ্ছে কিনা? এখানে কিন্তু ব্যাংকাররা বলছেন যে সরকারের কিন্তু এখানে একটা হিসাব থাকা উচিত ছিল যে আমার এখন রেমিটেন্সের ফ্লো বেশি বেড়ে গেছে, এখন এটার জন্য আমার প্রণোদনা বেশি লাগবে। তো এইটার হিসাবটা ব্যাংকাররা যেটা বলছেন যে সেই যখন শুরু করা হয়েছিল এই ইনসেন্টিভের ইয়েটা, তখন ব্যাংকাররা বলছে যে সরকার প্রায় 1 মাস আগে থেকেই এই ফান্ডটা তাদেরকে দিয়ে দিয়েছিল আগে একটা সময়। কিন্তু এখন যে অবস্থা হয়েছে যে প্রতি মাসে কিন্তু আমার 2.5 বিলিয়নের উপরে কিন্তু রেমিটেন্স আসছে। তো আমার আগে যার প্রণোদনা দিতে হতো এখন তার থেকে অনেক বেশি প্রণোদনা দিতে হচ্ছে। তো সেই অনুযায়ী আসলে ব্যাংকাররা বা ব্যাংকে সেই অনুযায়ী সরকার ফান্ড দিতে পারছে না, সেই অনুযায়ী প্রস্তুত না, সেই অনুযায়ী সরকার প্রস্তুত না। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে আমাদের এক সময় আমরা রেমিটেন্সের জন্য আমরা মানে ভুক্তভোগী ছিলাম যে কিভাবে রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনা যায়, যেহেতু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অনেক কমে যাচ্ছিল। এই রেমিটেন্সই কিন্তু আমাদেরকে বাঁচিয়েছে। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আমরা গত 1 বছরে $8.5 বিলিয়ন উপরে আমরা গেইন করেছি, শুধুমাত্র রেমিটেন্স এবং এক্সপোর্টের কারণে। কিন্তু রেমিটেন্সের ফ্লোটাই সবচেয়ে বেশি এখানে হেল্প করেছে। তো এইখানে এখন আমরা যে ক্রাইসিসটা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারের মানে এখানে বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ পর্যাপ্ত আছে, কিন্তু সরকারের যেহেতু ইনকাম নাই, আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই, এই যে রিজার্ভ গেইন হচ্ছে সেটাও কিন্তু একটা সিগন্যাল যে দেশে যেহেতু ইম্পোর্ট কম হচ্ছে, কারণ আমাদের ব্যবসার এক্সপানশন নাই, নতুন ক্যাপিটাল মেশিনারিজ কেউ আনছে না, কেউ র ম্যাটেরিয়ালস আনছে না বলতে আমি বলছি খুব কমে গেছে। এটা যে হারে আমাদের এক্সপানশন হওয়া দরকার ছিল সেইভাবে হচ্ছে না। ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিস না থাকার কারণে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভও বাড়ছে, আবার ইকোনমিক অ্যাক্টিভিটিস না থাকার কারণে আপনার ট্যাক্স রেভিনিউ অনেক কমে গেছে সরকারের জন্য। সো এই যে ইলেকশনের আগে তো আরও খারাপ অবস্থা, আরও বিভিন্ন ধরনের আনরেস্ট, প্রতিদিন পলিটিক্যাল বিভিন্ন ধরনের আনরেস্ট ঘটনা, মানে অনেক ধরনের কিলিং আমরা দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলে দেশের একটা যে সিনারিও, সেখানে সরকারের আসলে রেভিনিউ আরও বাড়বে এই আশা করা যায় না। তো এইটা একটা আসলে খুবই ক্রুশিয়াল টাইম। সরকারের কাছে ইনকাম কম থাকবে, এটাই স্বাভাবিক। তবে এটা আসলে দেশের অর্থনীতির এখন কি সিনারিও সেটাই আসলে প্রকাশ করে যে সরকার রেমিটেন্সের টাকাও দিতে ব্যর্থ হচ্ছে। তো এই ছিল, ব্যর্থ বলা যাবে না, এটা আসলে তাদের ডিলে হচ্ছে। ডিলে হওয়াটার কারণই হলো এটাই প্রমাণ করে যে সরকারের হাতে টাকা নেই। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।